প্রসেসটা কি বুঝতে পেরেছিলাম? স্যার একবার ওভারভিউ দিয়ে দেন একটা। ওভারভিউ পেলে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা স্লাইড রেডি করছি, ওইটাতে দেখা দিয়ে রাখবো। ওকে, সেম প্রবলেমটা তো ভালো করে দেখে নাও। এখানে কি আছে, একটা সোর্স আছে, তিনটে টার্মিনাল, তিনটে রেজিস্ট্যান্স আছে, আর এই আর এর অ্যাক্রসে ভি আউটপুট দেখছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি এইভাবে। তো আমরা একটা স্টেপ বাই স্টেপ দেখি, যেটা হচ্ছে একদম জেনারেল প্রসেস, ঠিক আছে। ওকে, লাস্ট দিনে যে সার্কিটটা দেখেছিলাম ওইটা আমি আবার সলভ করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। সো এটা হচ্ছে সার্কিট। তা আমরা এটার যদি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে চাই, ঠিক আছে, ফার্স্ট স্টেপ গুলি কি মনে আছে, কি করতে হবে বলা হয়েছে? মেইন স্টেপ তিনটা, আমরা এসি ইকুইভ্যালেন্ট ড্র করব। সো ডিসি গুলিকে কি করতে হবে? গ্রাউন্ড স্যার। গ্রাউন্ড করে দিতে হবে। দেন ইনপুট সাইড থেকে ইকুইভ্যালেন্ট ড্র করলে আউটপুটকে জিরো করতে হবে, আউটপুট সাইড থেকে ইকুইভ্যালেন্ট ড্র করলে ইনপুট সাইডকে জিরো ধরতে হবে, ঠিক আছে। এবং আমাদের যেখানে কমন টার্মিনাল আছে যেগুলি, সেগুলি কেমন ভাবে ড্র করব যাতে সেগুলিকে সেপারেট করে ফেলা যায়। ওকে, তাহলে আমাদের ধরো এটা সার্কিট, আমাদের এই সার্কিটটা যেহেতু এরকম কমন আছে, দ্যাট মিনস কমন বলতে বোঝাচ্ছে আমাদের এরকম একটা, এই যে হচ্ছে সার্কিট। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ধরো ভি আউটপুটটা এই জায়গায়। তা দেখো তো নরমালি এটা কি কালেক্টর না ইমিটার? এমিটার স্যার। ওকে, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে সব জায়গায় টার্মিনাল মার্ক করে নিব, যে কোনটা কি টার্মিনাল। নরমালি আমরা কোন জায়গা থেকে আউটপুট নিই? কালেক্টর। কালেক্টর থেকে, বা এটা ইমিটার থেকে নেওয়া হয়েছে। তো আমরা যেখানে আউটপুট বলে দেওয়া থাকলে মানে এটাই আউটপুট। ওকে, সেম সার্কিটটা যেহেতু এখান থেকে আউটপুট নিচ্ছ, এই আউটপুটটা আবার যেহেতু ইনপুটের সাথে কমন ফরম্যাটে আছে, তা আমরা এর অ্যাক্রসে ভোল্টেজটাই তো ইনপুটে আসতেছে। সো এটা কি টাইপের সার্কিট হচ্ছে? সো ভোল্টেজ স্যাম্পলিং। ভোল্টেজ স্যাম্পলিং হচ্ছে, আর মিক্সিং কি কিরকম হচ্ছে? সিরিজ স্যার। সিরিজে, যেহেতু সিরিজে হচ্ছে, যেহেতু আমরা এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি, সেটা ইনপুটের সাথে সিরিজে থাকবে, তো আর অ্যাক্রসে ভোল্টেজটাই হচ্ছে ভিএফ, ঠিক আছে। ওকে, এই সার্কিটটা এরকম ফরম্যাটে থাকতে পারতো। সাপোজ যদি আমরা এই জায়গায় ভি আউটপুট না নিয়ে বলতাম সি টার্মিনাল থেকে ভি আউটপুট, তাহলে যদি এরকম একটা কানেকশন থাকতো তাহলেও কিন্তু সেম সার্কিটই হতো। বুঝতে পারছি কি? দেখো আমরা যদি এখানে কোনটা কানেক্ট স্যার? করে দিই, বললাম যে আমাদের সার্কিটের যদি ডিফারেন্ট কনফিগারেশন হতো, আমাদের তো এইটা, বাট আমরা যদি আউটপুটটা কালেক্টর থেকে নিতাম আর এই জায়গা থেকে একটা কানেকশন থাকতো এরকম ওয়্যার দিয়ে, সেক্ষেত্রেও তখন একই সার্কিটই হতো। কারণ এই ভোল্টেজটা দেখো এই জায়গায় আসতেছে, ঠিক আছে। তখন স্যার বুঝতে তাহলে কাউন্ট করবো কোনটা, কালেক্টর না ইমিটার? তুমি অবশ্যই তখন যেই টার্মিনাল থেকে ভি আউটপুট নেবে সেটাকে তুমি আউটপুট কানেক্ট মানে কাউন্ট করবা, দেন ওখান থেকে তুমি যেই জায়গায় কানেক্ট করছো এভাবে হিসাব করবা। তো এখানে যদি আউটপুট নিতাম আর আমরা এই কনফিগারেশনে থাকতো, এখন যে কনফিগারেশন আছে, সাপোজ এই জায়গাতে ভি আউটপুট আর লেখা নাই, তাহলে কি টাইপের সার্কিট হতো? শান্টে হতো স্যার মানে। শান্ট তো হতো মিক্সিং এর সাথে, আমরা শান্টের তুই শোনা, স্যাম্পলিংটা কি টাইপের হবে? তুমি কি ডাইরেক্টলি ভি আউটপুট নিচ্ছ এখানে? না স্যার। তাহলে আউটপুট যেহেতু নিচ্ছ না, তাহলে এখানে কি আসছে, আউটপুটের কারেন্ট আসছে, তাহলে এটা কি হবে, কারেন্ট স্যাম্পলিং। জি স্যার। আর ইনপুটে মিক্সিং এ অ্যারেঞ্জমেন্ট কি কোনো চেঞ্জ হয়েছে, আমরা কি বেইজে কানেক্ট করেছি কিছু? না স্যার। তাহলে এটা কি টাইপের মিক্সিং হচ্ছে? সিরিজ স্যার। সিরিজ। সো এরকম থাকলেও তো কারেন্ট সিরিজ। আর যদি আবার এই জায়গায় দিয়ে কানেক্ট করা থাকতো, তাহলে আবার সেই যেহেতু আউটপুট ভোল্টেজ থেকে ডাইরেক্টলি আর এর অ্যাক্রসে আসতেছে না এখন, জি স্যার। তখন কি আমরা কারেন্ট বলতে পারবো না বলবো ভোল্টেজ সিরিজ? ভোল্টেজ সিরিজ স্যার। ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের সার্কিটটা এরকম, যেখানে আউটপুট কোথাও লেখা নেই, বাট বলা হচ্ছে যে আর এর অ্যাক্রসে ভোল্টেজটাই আউটপুট। সো এটা আসলে ভোল্টেজ সিরিজে হবে। বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে, তাহলে আমরা এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট ড্র করব। সো আমরা যদি এটা ইকুইভ্যালেন্ট ড্র করি, তা ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা এর গ্রাউন্ডটাকে, দ্যাট মিন্স ভিসিসি কে গ্রাউন্ড করে দেব, যেহেতু এখানে আলাদা যতগুলো ডিসি সাপ্লাই আছে, এই ভিসিসি থেকে আমরা গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তা ফার্স্ট স্টেপ হচ্ছে ভিসিসি গ্রাউন্ড করে দিব। সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু এখন ভিসিসি গ্রাউন্ড করে দিয়েছি, তো এখন আমরা এর ইকুইভ্যালেন্ট ড্র করব। ক্যাপাসিটর বা ওইগুলি থাকলে ওইগুলোকে আমরা শর্ট করে দিতাম, যেহেতু এখানে কোনো ক্যাপাসিটর নেই, ওটা নিয়ে আমরা এখানে মাথা ঘামাচ্ছি না। তা আমরা যেটা করব, এর
ইনপুট সাইড থেকে একবার ড্র করবো, একবার আউটপুট সাইড থেকে ড্র করবো। সো ইনপুট সাইড থেকে যদি আমরা ইকুইভ্যালেন্ট ড্র করি ইনিশিয়ালি, তাহলে আমাদের কি কালেক্টর টার্মিনাল বা এই সাইডে কি কিছু দেখা দরকার আছে? কারণ ইনপুট কোন দুই টার্মিনাল থেকে ইনপুট মানে আমরা অ্যাপ্লাই করছি এখানে? স্যার বি আর ই। বি আর ই থেকে। সো আমাদের সার্কিটটা শুধু এইটুক দেখলেই হলো ইনপুটের জন্য। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তা আমরা এইটুক অংশের ইকুইভ্যালেন্ট ড্র করব। বাট আমরা জানি যখন আমরা ইনপুট সাইড থেকে ড্র করব, আউটপুটে ভ্যালু কি করতে হয়? 0 করতে হবে স্যার। তা আমরা আউটপুট যদি এখানে 0 করে দেই, তাহলে আসলে ইনপুট সাইডে এই জায়গায় রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? 0 0 হয়ে যাচ্ছে। তো যে আমরা ওইভাবে অ্যারেঞ্জমেন্ট রেখে দিলাম যে আউটপুট 0 করেছি, ফিডব্যাক এই জায়গাতে আমরা রেজিস্ট্যান্স আসলে 0 পাচ্ছি। তো এই সার্কিটে বলতে পারো যে আউটপুট থেকে এরকম কিছু আসতেছে না যদি এরকম এই কন্ডিশন আমরা দেখি। ঠিক আছে? ওকে, তাহলে এটা ছিল ইনপুট সাইডের কনফিগারেশন। সো আমরা যদি এখন আউটপুট সাইড থেকে দেখি, তা আউটপুট সাইডের সার্কিটটা হচ্ছে এরকম। কারণ আমরা জানি আউটপুট কোন দুই টার্মিনাল নিয়ে আউটপুট হচ্ছে? কালেক্টর ইমিটার। কালেক্টর আর ইমিটার। এটা হচ্ছে আমাদের সেই আউটপুট সাইডটা। দেন ইনপুটে কি আছে আমি আর দেখছি না। ওকে, আউটপুট সাইড ড্র করার সময় কি বলা হয়? ইনপুটকে ইনপুট 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আউটপুট সাইড। তা আমরা এটাকে এইটাই আসলে আমরা রাখতে পারি, বাট আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব এইভাবে। কারণ দেখো এখানেও গ্রাউন্ড, এই জায়গায় গ্রাউন্ড, তা দুইটা গ্রাউন্ডকে আমি কমন করে দিতে পারি না আউটপুট সাইডের জন্য? জি স্যার। আর বলছিলাম আর ই ইলেকট্রোডসের ভোল্টেজ, তা আমরা আর ই তে এই যেহেতু ইমিটার টার্মিনালটা আসলে ইনপুট আউটপুটের মধ্যে কমন, আমরা এটাকে ঘুরিয়ে নিয়ে এই পাশে ড্র করলাম। তাই এই দুইটা সার্কিটের মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা ইনপুট আমরা আউটপুট দুইটাই ড্র করে ফেলেছি, আমরা দুইটার মধ্যে কানেক্ট করব। সো এখন আমরা যদি কমপ্লিট সার্কিট ড্র করতে চাই, তাহলে ফার্স্টে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড থেকে পেয়েছি, আর এটা আউটপুট সাইড থেকে পেয়েছি। কথা কি বুঝতে পেরেছি? এখন দেখো এদের মাঝে কি কোনো কমন টার্মিনাল আছে? যদি আমি দুইটাকে কানেক্ট করে দিই, এমিটার। হ্যাঁ, ইমিটারে কোনো এলিমেন্ট আছে যে না ইনপুট সাইডে আছে বা আউটপুট সাইডে নাই? দেখো আমাদের কিন্তু আউটপুট সাইডে ইমিটারে রেজিস্ট্যান্স ছিল, এই জন্য আমরা এটাকে মুভ করে রিরাইট করেছি। ঠিক আছে, নতুন করে আবার ড্র করেছি যাতে একই জিনিসই বাট কানেক্ট করার সময় যাতে এরকম কোনো প্রবলেম না হয়। ঠিক আছে কি? জি স্যার। এখন যদি আমি দুইটাকে জাস্ট এভাবে কানেক্ট করে নিয়ে আসতে যাই এবং কম্বাইন করে দেই, তাহলে দেখো যে সার্কিটটা পাচ্ছি এটাই হচ্ছে আমার এর ইকুইভ্যালেন্ট সার্কিট। আর এটা এখানে ছিল, বাট ইনপুটে যেহেতু আর এর ইফেক্ট নাই, ইনপুটদের জন্য লুপে এখানে আর নাই, বাট আউটপুট সাইডে যেহেতু আর রেজিস্ট্যান্সের ইফেক্ট আছে সেটা এখানে আমরা রেখে দিয়েছি। এখন তোমাদের অনেকে কনফিউশন হতে পারে যে গ্রাউন্ডটা তো আউটপুট এখানে ছিল আর ইনপুট সাইড এই জায়গায় ছিল, তাহলে এখন আমি একটাই গ্রাউন্ড দিচ্ছি কেন? এখন আমরা সার্কিটে গ্রাউন্ড কেন প্রোভাইড করি? কেন দিই গ্রাউন্ড? স্যার ফ্লোটিং যেন না হয়। এটা তো পিস পাইছে, বাট আমরা কেন ইউজ করি? কারণ আমাদের একটা রেফারেন্স দরকার যার রেসপেক্টে আমি ক্যালকুলেশন করব। আমি যদি সার্কিটে এখানে গ্রাউন্ড না দিয়ে সাপোজ এই জায়গায় গ্রাউন্ড দেই বা এখানে গ্রাউন্ড দিই, সার্কিট কি কাজ করবে না করবে না? করবে তো স্যার। রেফারেন্স রেফারেন্স চেঞ্জ হলে তুমি বিভিন্ন জায়গার ওই রেফারেন্সের রেসপেক্টে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি এই জায়গায় রেফারেন্স দাও বা এখানে দাও একই কথা, বাট আমরা কি দুইটা রেফারেন্স ইউজ করব? না স্যার। আলাদা আলাদা তো রেফারেন্স ইউজ করব না। যদি না কমন কিছু হয়, যেমন আমরা এখানে দেখো আলাদা ইউজ করছি, আমরা ধরে নিচ্ছি এগুলি কমন, বাট আমি যদি এখানে আর এখানে দুইটা জায়গায় রেফারেন্স এট এ টাইম দিই, তাহলে এই রেজিস্ট্যান্সটার আর কোনো মিনিং থাকবে না। বুঝতে পারছি? জি তো স্যার। আমরা এখানেও দিয়ে সলভ করতে পারো, এই জায়গাও দিতে পারো। আচ্ছা, তো আমরা এখানেই রাখলাম, যেহেতু ইমিটার আমরা কমন করি এখানে দিয়ে দিলাম, আর এটাকে আর রেফারেন্স ধরছি না, বাট এই নোড আর এই দুই পাশের মধ্যে পার্থক্যটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা আমরা যেহেতু ইনিশিয়ালি আর অ্যাক্রসে ছিল। সো এটা কি বুঝতে পেরেছি? এখন এটা হচ্ছে আমাদের সার্কিট, আমরা মোটামুটি রেজিস্ট্যান্সে অ্যারেঞ্জমেন্ট ঠিক করে দিয়েছি। এখন আমাদের দরকার বিজিটি থেকে রিপ্লেস করা। সো আমরা যদি এখন বিজিটি কে এরকম হাইব্রিড পাই মডেল দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে বিজিটি বেস কালেক্টর আর ইমিটার এই তিনটে টার্মিনাল আমরা এরকম একটা ইনপুট রেজিস্ট্যান্স এবং একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করে দিলাম, যেখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা এই রেজিস্ট্যান্স থেকে যে কারেন্ট ফ্লো করছে আইবি তার উপর ডিপেন্ড করছে, এবং এই আইবি কারেন্টটা
সাথে এইচ এফ ই হচ্ছে একটা গেইন, এই গেইনের সাথে গুণ হয়ে সে এখান থেকে সেম কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? তো এইচ এফ ই তেই হচ্ছে এই বিজিতির জন্য গেইন, দ্যাট মিনস কমন এমিটর গেইন, যেটা আমরা নর্মালি বিটা হিসেবে ইউজ করি। বুঝতে পেরেছি? স্যার হ্যাঁ বলো। স্যার এই রিপ্লেসমেন্টটা কিভাবে করলাম স্যার? রিপ্লেসমেন্টটা করলাম যে আমরা এই বিজিটি থেকে খুলে ফেললাম, খুলে বেজের জায়গায় ইনপুট যেহেতু ওখানে এই রেজিস্ট্যান্সটা বসালাম, আর বেজ থেকে যে কারেন্ট আসে সেটাকে আইবি মার্ক করলাম। কালেক্টর যেহেতু এখান থেকে কারেন্ট কি করে, কোন দিকে ফ্লো করে, ইমিটারের দিকে, স্যার যেহেতু না এনপিএন স্যার টাইপের উপরের দিক উপরের দিকে দিবে, এনপিএন না, বেজ আর কালেক্টর থেকে কারেন্ট এখানে আসবে আর ইমিটার দিয়ে বের হয়ে যাবে। তাহলে বেজ থেকে যে কারেন্ট দেখো এখান থেকে আসতেছে, তো ইমিটর থেকে তো আর কারেন্ট আসবে না, কালেক্টর থেকে ইমিটরের দিকে কারেন্ট যাবে, এই জন্য আমি কারেন্ট সোর্সের ডাইরেকশনটা ইমিটরের দিকে। কথা কি বুঝতে পেরেছি? স্যার এটা কি সোর্স কেন? হ্যাঁ বলো। বুঝিনি নরমাল। স্যার এই যে বিজেটি রিপ্লেসমেন্টটা স্যার আরই মডেল দিয়ে স্যার করা যেত না? হ্যাঁ, যে কোনো মডেল দিয়ে করা যেত, কিন্তু আমাদের প্রশ্নগুলিতে সবসময় প্রায় পাই মডেলের ডাটা দেওয়া থাকে, এই জন্য আমরা পাই মডেল দিয়ে করছি। ঠিক আছে? স্যার কারেন্ট সোর্স ছাড়া অন্য কোনো সোর্স কি দেওয়া আছে, ডিপেন্ডেন্ট সোর্স? যেহেতু বিজিটি কারেন্ট কন্ট্রোল কারেন্ট ডিভাইস, এই জন্য আমরা কারেন্ট সোর্স দিয়ে দিব। বুঝতে পেরেছি? জি স্যার। তো আমরা এই জন্য যেহেতু কারেন্ট কন্ট্রোল কারেন্ট ডিভাইস, আমরা জানি ইনপুটে বেজের সাথে কি হয়, আইসির যেটা রিলেশন সেটা কি বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি না? ইনপুটে কারেন্ট বাড়লে বিটা টাইমস আউটপুট সাইডে কালেক্টর দিয়ে কারেন্ট ফ্লো করবে, সেজন্য এখানে কারেন্ট কন্ট্রোল কারেন্ট ডিভাইস। এবং দেখো এটা ইনপুটের কারেন্টের উপর ডিপেন্ড করছে, এই জন্য দেখো ডাইরেক্টলি লেখা আছে আইবি এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আর এইচএফই টা হচ্ছে, ধরো আমরা যে বিটার হিসেবে ক্যালকুলেশন করতাম, আমরা বলতাম কি আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, ওই এইচএফই টা হচ্ছে বিটার মতো, একই রকম। বুঝতে পেরেছি? সো জি এই স্যার। দুইটা কারেন্টের সাম এই ইমিটার দিয়ে ফ্লো করবে, কারণ এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, সো আমাদের এখানে আর কোনো চিন্তার কিছু নেই। বাট এটাই হচ্ছে বেসিক্যালি এই যে সার্কিটটার সেটার ইকুইভ্যালেন্ট, বাট এক্স্যাক্টলি এটা তো না, এটা তো আমরা ড্র করেছিলাম সলভ করার জন্য। সো বেসিক্যালি প্রাইমারি যে সার্কিট ছিল এটা, সেটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা, যেখানে ফিডব্যাক ইফেক্টটাকে ইনপুট এবং আউটপুটের মধ্যে সেপারেট করে দেওয়া হয়েছে, যাতে আমরা এই সার্কিটটাকে সলভ করলে আমরা যে ভ্যালুগুলি পাবো সেই ভ্যালুগুলিতে আসলে ফিডব্যাকের ইফেক্ট থাকবে না। সো এইটুকু কি বুঝতে পেরেছি? স্যার ফিডব্যাকের আর্টটা থাকবে ওটা বুঝি, কতটা বুঝিনি বলতে স্যার। চাচ্ছি যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার উদ্দেশ্যই হচ্ছে যে এই সার্কিটে এখন আমরা যদি এখানে ইনপুট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা শুধু ইনপুট রেজিস্ট্যান্স পাবো, উইথ ফিডব্যাক এফেক্ট পাবো না। আমরা যদি আউটপুট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, সেখানে আমরা আউটপুট রেজিস্ট্যান্স পাবো, উইথ ফিডব্যাক ইফেক্ট পাবো না। তার মানে এই সার্কিটটাতে ফিডব্যাক নাই এখন। এখন ফিডব্যাক যদি আমরা পেতে চাই, তাহলে আমরা সবকিছু এই সার্কিটে প্যারামিটারের সাথে ফর্মুলা অ্যাপ্লাই করে দেন আমরা ফিডব্যাক পাবো। বুঝতে পেরেছি? জি স্যার। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফিডব্যাক যেহেতু আউটপুট ইনপুটের মধ্যে একটা কমন জিনিস ছিল, কমনটাকে সেপারেট করে দিয়েছি যাতে ফিডব্যাকের এফেক্টটা এমন ভাবে আসে যে ইনপুটের পার্টে ফিডব্যাকের এফেক্টটা আছে, বাট আউটপুট থেকে যেটা আসছে ওই হিসেবে নেই। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, আমরা এটাকেই সলভ করব। তো আমি আবার ওই কোশ্চেন ইয়েতে ব্যাক করছি। ওকে, তাহলে আমাদের এইটারই আজকে আমরা যেটা লাস্ট দিন দেখেছিলাম, সেটাই আজকে দেখলাম যে এইভাবে সার্কিটটা কিভাবে আসলো। সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা এটার কিছু ভ্যালু স্যার মেজার এখানে করব। স্যার আরসি আর আরইটা কি স্যার সিরিজে? হ্যাঁ, আরসি আর আরই স্যার? আর জি স্যার, সি আর আর ইটা সিরিজে। সিরিজে স্যার। সিরিজে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। প্যারালাল হতে গেলে তো অবশ্যই কি হতো, তো দুই পাশেই কানেক্ট হতো, তো দুই পাশে তো কানেক্ট না। ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমাদের এটা মডেল, তবে পাই মডেলে আমরা ইনপুট রেজিস্ট্যান্সটাকে এখানে আমরা ওখানে যেমন আর আই লিখেছিলাম বোঝানোর জন্য ইজিলি, বাট আসলে সেটা হচ্ছে এইচ আই ই দ্বারা রিপ্রেজেন্ট করে, আর এইচ এফ ই হচ্ছে তার গেইনের ভ্যালু, আর ইনপুটে বেস কারেন্ট যদি আইবি হয় তাহলে এখানে আমরা আইবি কারেন্ট। সো এটা হচ্ছে ওই সার্কিটটাই সিমিলার। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখান থেকে আসলে বিভিন্ন ভ্যালু মেজার করব।
বুঝতে পারছো কি ভ্যালু মেজার করব? যেসব ভ্যালু গুলি আমরা নরমালি এর আগে ফর্মুলা দেখে এসেছি যে বের করার জন্য। সো ফার্স্ট স্টেপই হচ্ছে যে আমাদের কয়েকটা ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে এ ভি বিটা এগুলি। আমার কথা বোঝা যাচ্ছে? এখন এই যে এ ভি বা বিটা এগুলি কিভাবে বের করা যেতে পারে বলো? বুঝতে পারছো কিভাবে বের করা যেতে পারে? স্যার লুপ ঘুরিয়ে। ওকে, তাহলে লুপ দিয়ে না, আমরা বের করব হচ্ছে এখানকার ভ্যালু ইউজ করে। যেমন আমরা জানি বিটার এই ফর্মুলাতে আমরা জানতাম, এটা বলেছিলাম, মনে করে দেখো। এটা হচ্ছে কি ফিডব্যাক যেখানে আসবে আর আউটপুটের মধ্যে রেশিও, এরকম কিছু কি বলা হয়েছিল? জি স্যার। আচ্ছা, আর এভি কি ছিল? স্যার ওপেন ভোল্টেজ গেইন। হ্যাঁ, তুমি এভি হচ্ছে আসলে গেইন কোনটার ছিল? আচ্ছা, এখানে কিন্তু এভিএফ না এভি? ফিডব্যাক শুধু এভি স্যার। এভি, এভিএফ হচ্ছে পুরোটার গেইন, আর এভি তাহলে কি হবে? আউটপুটের। না, আচ্ছা, একটা শুধু হচ্ছে এভি, অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ারের গেইন, আর এটা হচ্ছে ফিডব্যাক। টোটাল ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন। এটা আমরা আচ্ছা ফর্মুলা দিয়ে বের করব। এটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার কি, এই যে বিজিটি যেটা, এটাই তো ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, সেটার গেইন যেটা সেটাই হচ্ছে আমার আসলে কি এই যে জিনিসটা, ঠিক আছে? জি তো জি। এখানে দুইটা জিনিস করা যায়। একটা হচ্ছে যদি এক্সাক্ট ক্যালকুলেশন করি, এটা কিন্তু ছোট হাতের ভি হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এক্সাক্ট ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যেটা হওয়া উচিত যে এটা যদি সোর্সের রেজিস্ট্যান্স যেহেতু, তা তুমি এটাকে ইগনোর করে মেজার করতে পারো বা এটাকে নিয়েও করতে পারো। আর নর্মালি অ্যাডিশনাল রেজিস্ট্যান্স থাকলে আমরা শুধুমাত্র বিজিটি তেই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, এই বিজিটির দুই পাশের যে ভোল্টেজের পার্থক্য সেটাকে আমরা গেইন হিসেবে বের করব। ওকে, তো এখানে নর্মালি যেহেতু প্রাইমারি তোমাদের প্রথম সার্কিট, তো বোঝানোর জন্য যেটা করা হয়েছে যে ওকে, আমরা ধরে নিচ্ছি যে ভিআই আর ভিএস এর মধ্যে খুব একটা ভ্যালু পার্থক্য না, কারণ আরএস রেজিস্ট্যান্স খুবই নেগলিজেবল থাকে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আহ, এই ভি আউটপুট যেটা হচ্ছে বিজিটি ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার গেইন দিচ্ছে, সেই আউটপুটটা আর সোর্সের মধ্যে রেশিওতে হচ্ছে এই অ্যাম্পলিফায়ার গেইন, ঠিক আছে? তো আমরা যদি এইভাবে বের করি, তাহলে আমাদের আসলে যেটা বের করতে হবে, এই ভি আউটপুটের ভ্যালু বের করতে হবে আর ভিএস এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে ভিএস এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, এখন তোমার কথা হচ্ছে আমার কাছে তো ভিএস আমি জানি, আমি কেন আবার বের করব? তো মনে রাখতে হবে এই যে আমরা গেইন গুলি বের করব, এখানে ভোল্টেজ কারেন্ট এইসব কিছু থাকবে না, শুধুমাত্র সার্কিটের ইন্টারনাল প্যারামিটার, দ্যাট মিনস এই গেইন রেজিস্ট্যান্স এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ এই কথাটা আমি আগেও একবার বলেছি যে কোনো একটা অ্যাম্পলিফায়ার কি তার আউটপুট ইনপুট কি হবে সেটার উপরে তার গেইন ডিপেন্ড করবে, না তার ইন্টারনাল প্যারামিটারস এর উপর ডিপেন্ড করবে? ইন্টারনাল প্যারামিটারস। শুধু ইন্টারনাল প্যারামিটার উপর ডিপেন্ড করা উচিত না, ঠিক আছে কি? সো আমরা এটা ওইটা দিয়ে মেজার করব। তাহলে এটা করতে গেলে যেটা করতে হবে, তোমাকে আসলে এই দুইটা ভ্যালু বের করে নিতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এই ভ্যালুটা বের করতে চাই ইনপুট সাইডে ভোল্টেজ, তাহলে আমরা কিরকম লিখতে পারি? ইনপুটে কারেন্ট যদি আইবি হয়, এর সাথে আরএস প্লাস এইচআইই, দেখি লেখা যাচ্ছে? দেখো তো, জি স্যার। এটা এখানে লিখেছে দেখো। আর আমাদের দরকার আইএস কোনটা স্যার এখানে? কোনটা? আইএস স্যার, আইএস ভিএস থেকে যে বের হচ্ছে আইএস টা। আইএস তো কিছু বলেনি। ও এটা, এটা সোর্সের কারেন্ট। এখানে যদি একটাই লুপ, তাহলে আইএস আর আইবি একই, একটাই লুপ না? জি স্যার। আমি যদি আলাদা নাম দেই তাহলে আমার একটা প্রবলেম হয়, আমি একটু পরে বলছি। ওকে, এখন আমরা ভি আউটপুটটা বের করতে যাচ্ছি। ভি আউটপুটটা এখানে বলা হয়েছিল এই যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস, যেহেতু বলা ছিল। কারণ খেয়াল করে দেখো, আমাদের সার্কিটে একটা লিমিটেশন ছিল। কি লিমিটেশন? আমাদের সার্কিটে কোনো কি লোড রেজিস্ট্যান্স ছিল এক্সাক্ট, মানে আলাদা করে দেওয়া ছিল কোনো লোড রেজিস্ট্যান্স? না স্যার। দেওয়া ছিল না। আচ্ছা, তা লোড রেজিস্ট্যান্স না থাকার জন্য তা আমাদের সার্কিটে
এখন আমরা যে জায়গায় আউটপুট বলছি তার মানে কি, এইটা কোন যে জায়গায় আউটপুট দেখছি তার মানে সেটাকে আমাকে লোড রেজিস্ট্যান্স ধরে নিতে হচ্ছে। কথা বুঝতে পারছি? যদি এক্সট্রা কোন লোড রেজিস্ট্যান্স থাকতো তখন আমরা ওইটাকে বলবো যে ওইটা লোড রেজিস্ট্যান্স, বা যেহেতু নাই তাহলে আমরা যে জায়গায় রেজিস্ট্যান্স পাচ্ছি ওটাকে আমরা আসলে ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে দেখো আউটপুটটা দেখছিল কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রস, আর ই স্যার। আর এর অ্যাক্রস, আর এর এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে আমরা এখানে আউটপুট কারেন্ট দিয়ে না বের করে এই যে কারেন্ট আছে এই কারেন্টের রেসপেক্টে যদি আউটপুট ভোল্টেজটা বের করতে চাই তাহলে আমরা কি বলতে পারি, এটা বলতে পারি না এইচ এফ ই ইন্টু আই বি, ঠিক আছে, এর সাথে গুণ করে দেবে এই রেজিস্ট্যান্সটা। স্যার আর এর পোলারিটি স্যার কিভাবে মেজার করলেন, নিচে প্লাস উপরে মাইনাস? এটা তো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট যখন ড্র করেছিলাম তখনই বের করেছি, যেহেতু আর ইটা এই জায়গায় ছিল, দেখো এই যে এখানে খেয়াল করে দেখা যাচ্ছে, জি স্যার। যখন আমি এটাকে ঘুরিয়ে নিয়ে এই পাশে নিয়ে যাব তাহলে মাইনাস তো উপরে যাবে, নিচে প্লাসটা চলে আসবে না? জি স্যার, জি স্যার, বুঝছি। ঠিক আছে কি? এটা কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিটের সময় বুঝতে বলেছিল, পারছি স্যার, বুঝতে পারছি। প্রত্যেকটা স্টেপ বলা হয়েছে, তা হয়তো বা তোমরা খেয়াল করতে ভুলে গেছো, অসুবিধা নেই। ওকে, তাহলে এইটুকু তো বুঝতে পেরেছি। তা দেখো এই দুইটা ইকুয়েশনই কি এখানে লেখা হয়েছে না, এই যেখানে উপরেরটা হচ্ছে এটা আর নিচেরটা এটা যেটা লিখেছি। জি স্যার। আচ্ছা, কেন উদ্দেশ্য এটা কি? কারণ হচ্ছে আমরা যদি একটা সার্কিটে তার দুই পাশে সেম টাইপের কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা কারেন্ট গুলি ক্যান্সেল করে দিতে পারছি না? জি স্যার। তাহলে দেখো এখানে আমরা যে এ এর ভ্যালু পেলাম এটা কি কোনো ভোল্টেজ কারেন্ট কিছু আছে? না স্যার। ইন্টারনাল প্যারামিটার স্যার। বুঝতে পেরেছি, তো এটাই হচ্ছে আমরা এভি বের করলাম এইভাবে, ঠিক আছে। এখন আসি বিটার ভ্যালু। বিটা আমরা জানি হচ্ছে, বিটা মানে হচ্ছে ফিডব্যাক কারেন্ট বাই আউটপুট কারেন্ট অথবা আউটপুট ভোল্টেজ অথবা উপরে ফিডব্যাক ভোল্টেজ, এরকম কিছু ছিল না? জি স্যার। তাহলে আমরা এখানে যেহেতু ভোল্টেজ সিরিজ, আউটপুটে ভোল্টেজ ইনপুটেও ভোল্টেজ, ফিডব্যাকটাও ভোল্টেজ হবে, সো বিটা হবে ভিএফ বাই ভি নট। আচ্ছা, তো খেয়াল করে দেখো আমরা যে রেজিস্ট্যান্সটা দিয়ে ভি আউটপুট দেখছিলাম আমাদের মেইন সার্কিটে, এখানে ভালো করে খেয়াল করো, সেটা ছিল আর ইর অ্যাক্রসে, আর আর ইটাই ইনপুট আউটপুটের মধ্যে কমন ছিল না? জি স্যার। এবং আর ই দিয়ে তো ফিডব্যাক হচ্ছিল তাহলে। জি স্যার। তা আর ইর এটা হচ্ছে আউটপুট, আর আর ইতে যখন ইনপুটে এই ভোল্টেজটা ইনপুটের সাথে অ্যাড করার বা সাবট্রাক্ট করার জন্য যে দিচ্ছিল তখন এই পোলারিটি ছিল, ভ্যালু ঠিক একই আছে, স্যার। একই ডাইরেকশন। আমরা এইটাকে তখন আমরা বলতে পারছি না যে এই সাইড থেকে এটা হচ্ছে ভিএফ, বাট আউটপুট সাইড থেকে এটা হচ্ছে ভি নট, ঠিক আছে কি? দেখো বুঝতে পেরেছি, আরেকবার বলেন স্যার। মানে যেহেতু এইটা দিয়ে ফিডব্যাক হচ্ছে, সো আউটপুট সাইডে যেটা ভি নট ছিল, ইনপুট সাইডে তো পুরোটা ভোল্টেজ এই আর এর অ্যাক্রস আসতেছে না? জি স্যার। আর এর অ্যাক্রসের যে ভোল্টেজটা ড্রপ হয় ওটাকে আমরা ইনপুট সাইডের জন্য কি বলি? ভিএফ। ভিএফ মানে ফিডব্যাক ভোল্টেজ। এই সার্কিটের জন্য ভিএফ আর ভি নট সেম না? জি স্যার। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছি, যদি সেম হয় তাহলে আমরা যে ইকুয়েশন এতক্ষণ এখানে লিখছিলাম এই যে এটা, সো যেহেতু ভি আউটপুট ভি এফ একই জায়গায় আসছে সেম ভ্যালু, আমরা এটাকে ভি নট বলে ভি নট কেটে 1 লিখতে পারি, ঠিক আছে কি? জি স্যার। তাহলে তুমি বিটা পেয়ে গেলা, এ এর ভ্যালু পেয়ে গেলা, তাহলে ডি বের করতে পারবো না? 1 প্লাস বিটা এবি। হ্যাঁ, তাহলে এটাকে সলভ করবো ম্যাথমেটিক্যালি। বুঝতে পেরেছি? আমার কাজ হচ্ছে, আমাকে কোন একটা সার্কিটের ক্ষেত্রে যদি মেজার করতে হয় তা আমার কয়েকটা ভ্যালু মেজার করে নিতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে তার গেইনটা কি এবং তার বিটাটা কি। যদি আমি এগুলি জানি তাহলে আমি ডি বের করতে পারবো, এ এফ বের করতে পারবো। দেন আমি যদি আর আই জানি, এগুলির হেল্প নিয়ে দেন আমি আর আই এফ বের করতে পারবো। আর আমি যদি আর ও জানি তাহলে আমি আর ও এফ, আর ও এফ প্রাইম এমনকি আর নট প্রাইমও বের করতে পারবো। কথা কি বুঝতে পেরেছি? তো এই তিনটে বের করতে গেলে তোমার এটাকে জানতে হবে।
আর এটাকে বার করতে গেলে তোমার এটা জানতে হবে। দ্যাট মিনস তাহলে আমাকে সার্কিট থেকে এই যে আমি লেফট সাইডে যে ভ্যালুগুলো লিখেছি, ঠিক আছে, এই চারটা জিনিস আমাকে মেজার করে নিতে হবে সার্কিট থেকে, আর বাকিগুলি আমি সব ফর্মুলা ইউজ করে বের করবো। কথা কি বুঝতে পারছি? তা খেয়াল করে দেখো, যখন আমরা এর ভ্যালু আর বিটার ভ্যালু পেয়ে গেলাম, এখন আমরা ডি এর ভ্যালু কি আর সার্কিট থেকে বের করছি না এ আর বিটার ভ্যালু ফর্মুলা দিয়ে বের করছি? ফর্মুলা দিয়ে স্যার। ফর্মুলা দিয়ে বের করছি। ওকে, তো আমরা এটা পেয়ে গেলাম। এখন আসি হচ্ছে এ ভি এফ এর ক্ষেত্রে। এ ভি এফ যদি বের করো, তা আমরা জানি না এই ফর্মুলাটা, দেখেছি না আগে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এ ভি এফ বের করতে পারবো। তার মানে তুমি এ ভি এর ভ্যালু একটু আগে মেজার করেছো, দেওয়া আছে, ডি এর ভ্যালু মেজার করেছো, তাহলে বসালে সিম্পলিফাই করে যেটা আসবে সেটা। এখন আমরা যেহেতু এখানে সব মানে রেজিস্ট্যান্স দিয়ে বের করছি, তা সিম্বল দিয়ে এটা আছে, সার্কিটে যদি তোমার এদের ভ্যালু দেওয়া থাকে, তা তোমার কাজ হচ্ছে সবার ভ্যালু বসালে তুমি একটা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাবে। তারপর যদি বললাম আর ই ওয়ান কে, আর এস এর ভ্যালু 100 ওহম, এইচ এফ এর ভ্যালু 50, এইচ আই এর ভ্যালু 1 ওহম, তুমি এগুলি ভ্যালু বসিয়ে এখানে তো ভ্যালু পাবে না? ভ্যালু ক্যালকুলেট করা সম্ভব হবে? বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে, তাহলে এইভাবে মেজার করতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ছিল গেইন। এখন আসি হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে ইনপুট রেজিস্ট্যান্স মেজার করতে হবে। ইনপুট রেজিস্ট্যান্স মেজার করার প্রিন্সিপালটা কি ছিল, কি বলেছিলাম? সোর্স খুলে ফেলে ওখান থেকে আমরা দেখব, এরকম কিছু ছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি বলছি, ফিডব্যাক আছে না নাই, কি ইফেক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটে? নাই স্যার। নাই। তার মানে আমরা যদি এখন যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো, সেটা কি আর আই পাবো না আর আই এফ পাবো? নাই স্যার। আর আই পাবো। ওকে, তাহলে আমরা যদি এরকম বের করি, দেখো এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর এই ভোল্টেজ সোর্সটা যদি আইএস কারেন্ট এখানে সাপ্লাই দেয়, তাহলে আমরা কি এটা বলতে পারবো না যে আমরা যদি ভিএস আর আইএস বের করি, যেটা হবে সেটাই হবে আর আই? জি স্যার। ঠিক আছে, এটা দেখো, বুঝতে পারছি তো? জি স্যার। তাহলে আমরা যদি ভিএস এর ইকুয়েশন লেখো, এখানে কি লেখা যায় একটু বলো দেখি, আমরা একটু আগে লিখেছিলাম এটা। স্যার আর এস আইবি প্লাস এইচ আই আর এস আইবি। আইবি, আচ্ছা আমি তো এভাবে শর্টকাটে লিখি, প্রবলেম হবে? না স্যার। এখানে আইএস ও দিতে পারো, আর আমরা জানি আইএস আর আইবি কি সেম না? এখানে সেম স্যার। ঠিক আছে না? তাহলে দেখো, তুমি যদি এটা সেম হয়, তাহলে এটার ভ্যালু আসলে কত বলা যাচ্ছে? ঠিক আছে কি? জি স্যার, আইএসআইএস কাটা। হুম, আমি যদি এখানে এই ভ্যালুটা বসাই দিই, তাহলে আইএস আইবি মানে এটা কাটা, তাহলে শুধু এই ভ্যালুটা থাকছে, তো এটাই হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে, এটা যদি ইনপুট রেজিস্ট্যান্স হয়, দেখো খেয়াল করে আমরা এখানে যে ভ্যালুটা পেয়েছি সেটা সেম ভ্যালু কিনা, দেখো এই যে একই প্রসেসে করেছে, আসছে? ঠিক আছে কি? জি স্যার। এরপরে ফর্মুলা দিয়ে ইনপুট রেজিস্ট্যান্স বের করবো। ঠিক আছে? ঠিক আছে তো? স্যার। আচ্ছা, ওকে। আর এখানে একটা কারেকশন হবে, সেটা হচ্ছে আমরা যখন ইয়ের ভ্যালুটা বের করি, তখন খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু স্মলার ভি আর ক্যাপিটাল ভি এর একটা কথা ছিল না এ ভির ব্যাপারে? জি স্যার। জি স্যার, একটা এখানে লোডেড দেখো, আর একটা লোডেড ছাড়া। হ্যাঁ, তা আমরা প্রথম থেকেই লোডেড বা লোডেড, আমরা তো জানি যে আমরা যখন ফর্মুলাতে বের করবো সেটা তো লোড ছাড়া হবে, এরকম কিছু না? বাট এখানে ভি দিচ্ছে কেন? এর কারণ হচ্ছে এই সার্কিটটাতে কোনো তো এক্সট্রা লোড নাই। এক্সট্রা লোড আর না এটা থাক, লোড স্যার। হ্যাঁ, তাহলে আর ই থেকে তুমি লোড ধরে নিচ্ছ। ঠিক আছে? তবে এটা সার্কিটের ইন্টারনাল প্যারামিটার, এই জন্য এই সার্কিটের এটাকে যদি খুলে ফেলো, আর ইটাকে দেখো তো, খুলে ফেলে এর কি পার্টিকুলার আর কোনো আউটপুট রেজিস্ট্যান্স মেজার করা সম্ভব? না স্যার। কারণ এতে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে ইনফিনিটি, এটা কি আমরা জানি?
জি স্যার। তো এখানে যাতে ইনফিনিটির সাথে আরসি কে সিরিজে আনো, তাহলে আমরা যেটাই করো, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটাকে যেহেতু লোড ধরছি, এটাকে যদি আমরা ওপেন করে ফেলি আর এখান থেকে দেখি, তাহলে আমরা দেখবো যে কারেন্ট সিরিজ আর এই দুইটা সিরিজে আছে। আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু ইনফিনিটি, তাহলে আমাদের এই সার্কিটের জন্য আউটপুটের ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? ইনফিনিটি। বুঝতে পারছি? সেই ক্ষেত্রে যখন এটা ইনফিনিটি হয়ে যাবে, তখন আমরা এ স্মলার ভি আর ক্যাপিটাল ভি কে একই ধরতে হবে, কারণ আমরা আলাদা করে আর বের করতে পারবো না। বুঝতে পেরেছো? এই জন্য ওরা প্রথম থেকে এই নোটে দেওয়া আছে এর ভ্যালুটা ক্যাপিটাল ভি। ঠিক আছে, তুমি চাইলে এগুলো সব স্মলার ভি লিখে করতে পারো, কারণ লোডের ভ্যালু বসিয়ে যখন তুমি লোডের জন্য এটা বের করতে যাবে এই জায়গায় ফর্মুলা, তখন আসলে ওইভাবে আর মেজার করা যাবে না, কারণ আউটপুট রেজিস্ট্যান্স এই সার্কিটের জন্য দেখো আমি যেটা বললাম ওই কথাটা এখানে লেখা আছে, দেখা যাচ্ছে? বুঝতে পেরেছি কি? জি স্যার। আচ্ছা, এর কারণ কি? কারণ আমরা জানি যে আমরা লোড খুলে অনেক সময় মেজার করি, বাট অনেক সময় এইভাবে ডাইরেক্টলি মেজার করলে সার্কিটে আউটপুট রেজিস্ট্যান্স আর মেজার করা যায় না, সেটা ইনফিনিটি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যে সার্কিটে যদি এখানে এক্সট্রা লোড নাই, তুমি একটা ইন্টারনাল প্যারামিটারকে লোড ধরছো এবং ওইটাকে খুলে মেজার করছো, এই টাইপের সার্কিটের ক্ষেত্রে আউটপুট রেজিস্ট্যান্স মেজার করা যায় না অনেক সময়। সেক্ষেত্রে লোডেড আর লোডেড ছাড়াটা একই হয়ে যাবে। সো এই জন্য এরা দেখো যখন মেজার করা হয়েছে বা বইতে এইভাবে করা হয়েছে যে যখন আমরা আরআইএফ বের করব, এই ডি এর ভ্যালুটা আমরা যেটা বের করেছিলাম সেটা কিন্তু আসলে স্মলার এবির জন্য। আর এই সার্কিটে স্মলার আর ক্যাপিটাল এবি দুইটাই সেম ধরা হয়েছে, কারণ যেহেতু এক্সট্রা কোনো লোড নেই এবং লোড খুলে ফেললে আউটপুট রেজিস্ট্যান্স ভ্যালু যেহেতু ইনফিনিটি, সো এই পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে যেখানে এ ক্যাপিটাল ভি ছিল, ওই স্মলার ভি দুইটাই সেম। ঠিক আছে, বুঝতে পেরেছি? তার মানে এ স্মলার ভি যেটা পাচ্ছি ওটাকে ক্যাপিটাল ধরে করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আর আই যখন পেয়ে গেলাম, আর আগে বলেছিলাম যে এটা ছিল এ বি এফ, দ্যাট মিনস এটা ডি এর ভ্যালু তুমি জানো, তাহলে আমরা ফর্মুলাতে জানি যে ভোল্টেজ সিরিজের জন্য ইনপুট রেজিস্ট্যান্স কি হয়, বেড়ে যায় না কমে যায় ফিডব্যাক অ্যাপ্লাই করলে? বেড়ে যায়। বেড়ে যায়। তো বেড়ে গেলে গুণ হবে না ডি এর ভ্যালু ভাগ হবে? গুণ হবে। দেখো এখানে জন্য গুণ দিয়েছে, তারপর ওই ফর্মুলাটা মনে রাখতে হবে। একটু আগে যে তুমি আরআই বের করেছো আর এর সাথে ডি এর ভ্যালুটা গুণ করে দিয়ে সিম্পলিফাই করলে যেটা পাচ্ছ এটাই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। স্যার। ওকে, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স গেল, স্যার আর আউটপুট রেজিস্ট্যান্স একটু আগে কি এটা বলেছিলাম, এটা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আবার বলছি, যেহেতু যেমন অনেকে মনে কনফিউজ থাকতে পারো, হতে পারো যে এখানে কি এক্সট্রা কোনো লোড রেজিস্ট্যান্স ছিল? না স্যার। লোড রেজিস্ট্যান্স থাকলে আমরা লোডটাকে খুলে যেটাকে মেজার করতে পারতাম সেটাকে আমরা বলতাম কি আউটপুট রেজিস্ট্যান্স। কিন্তু এখানে যেহেতু লোড নাই, তার মানে আমাদের তো এখানে সার্কিট এক্সট্রা কোনো লোড নাই, বাট আমরা যেই জায়গায় আউটপুট পাচ্ছিলাম ওইটাকেই লোড ধরে নিচ্ছি, বাট এটা কি এক্স্যাক্টলি আসলে লোড না, এটা ইন্টারনাল প্যারামিটার না, এটা দিয়েই ফিডব্যাক হচ্ছিল, এরকম কিছু হচ্ছিল না। সো আমরা যদি এটাকে খুলে মেজার করি, তাহলে আমরা এখন যে রেজিস্ট্যান্স পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে তাহলে কত? ইনফিনিটি। সো এই টাইপের পার্টিকুলার কেস যখন এরকম হবে যে আমরা লোড খুলে ফেললে বা লোড ছাড়া মেজার করতে গেলে আউটপুট এসে ইনফিনিটি হবে, তখন আমরা এই যে এ স্মলার মানে ক্যাপিটাল গুলি আর স্মলার গুলি সেম ধরবো, এবং এখানে যেহেতু আমরা ডাইরেক্টলি মেজার করতে পারছি না, এটাকে আমরা ইনফিনিটি বলবো। আর ইনফিনিটির সাথে তুমি কোনো কিছু গুণ করো, ভাগ করো, রেজাল্ট কি হবে? পার্থক্য কিছু হবে? ইনফিনিটি হবে। ইনফিনিটি হবে। দেখেন ইনফিনিটি হয়েছে, তার মানে আমরা লোড ছাড়া মেজার করতে পারছি না। সো আমরা এটা বাদ দিয়ে তাহলে আমরা লোড সহ মেজার করি। লোড সহ মেজারমেন্টস কি আমরা এর সাথে লোডটাকে প্যারালাল দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি দুটো প্যারালাল করি, খেয়াল করে দেখো ইনফিনিটির সাথে যেটাকেই প্যারালাল করবা রেজাল্ট ওইটাই হবে না? দেখো এখানে স্টেপ গুলো দেখানো আছে। যদি আমরা এটা প্যারালাল করি, প্যারালাল মানে কি? ইনভার্ট করে যোগ, দেন জি ফাইনালি আবার ইনভার্সন। এখন আমরা আর নট এর ভ্যালু তো জানি ইনফিনিটি, ওয়ান বাই সাম ইনফিনিটি করলে কত হয়ে যাবে? এটা 0। 0। তাহলে ওয়ান বাই আর ই থাকবে শুধু, এটাকে আবার যদি ইনভার্ট করো তাহলে শুধু আর ই আসবে। তার মানে লোড যেটা ছিল ধরেছিলাম আমরা ওইটাই এখানে আসতেছে না, আউটপুট রেজিস্ট্যান্স উইথ লোড, যেটা প্রাইম আমরা বলি।
ঠিক আছে কি? দেখো খেয়াল করে। তো সো আমরা যদি এই ভ্যালুটা পেয়ে যাই তাহলে আমরা এখন তাহলে একে আবার ওই ডি দিয়ে ভাগ করে যদি, তাহলে আমরা যে ভ্যালুতে পাচ্ছি এটাই হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক উইথ লোড। আমরা এটা বের করতে পারছি, বাট আমরা এটা বের করতে পারছি না, কারণ যেহেতু টেকনিক্যালি এই জায়গার ভ্যালুটা ইনফিনিটি চলে আসছে। সো এরকম অনেকবারই ইনফিনিটি চলে আসতে পারে, তাহলে আমরা ওইটাকে ওই ভ্যালু রেখে পরবর্তী স্টেপে চলে যাব। সো এই পর্যন্ত যা যা বললাম এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার স্টেপ নাম্বার 5 করার সময় একটা কথা বলছিলেন যে রেশিও অনেক কম, একটু কথা ছিল স্যার, ওটা একবার যদি বলতেন। ও আচ্ছা, এটা বলছি যে আহ, আমরা যখন অনেক সময় গেইন বের করি, আমরা তো উচিত হচ্ছে শুধু ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার এর গেইন বের করবো, ঠিক আছে? তো এটা দেখো সোর্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স না? তা আমরা একটা ইনপুট মেজার করার সময় দেখেছিলাম না যে আমরা এটাকে অনেক সময় বাদ দিয়ে দিই। ইনপুট রেজিস্ট্যান্স বের করার সময় দেখেছিলাম যে সোর্সটাকে ইগনোর করা হয়েছিল, সেটার কথা বলছিলাম। তা আমরা এটা ক্যালকুলেশনে আনলেও খুব একটা ইফেক্ট হবে না, কারণ এখানে খুব একটা বেশি ভোল্টেজ ড্রপ হবে না, সেটাই বলছি। এই জন্য আমরা শুধু বিজিটির আউটপুট মেজার না করে এই পার্টিকুলার ফর্মুলাটা হচ্ছে এটাই বলতে আছে যে এভি আসলে কিন্তু ফর্মুলাটা হচ্ছে ভি আউটপুট বাই ভিআই। এখানে কিন্তু ভিআই নট ভিএস। বুঝতে পেরেছি? তা আমরা কিন্তু এখানে ভিএস হিসেবে নিয়েছি। তার মানে ভিএস আর ভি এর মধ্যে পার্থক্য কি ছিল এই সার্কিটে? শুধু এই রেজিস্ট্যান্সটা। এই রেজিস্ট্যান্সটা না থাকলেই ভিআই আর ভিএস সেম হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার। সেটাই আমি বলেছি যে তাহলে আমরা যদি চাই যে না, আমরা ভিআই নিয়ে এক্স্যাক্টলি করব, তাহলে ভিআই আরএস থেকে বাদ দিয়ে ভ্যালু বের করে করতে হবে। সেটা করলেও হবে, বাট আরএস এর ভ্যালু খুবই নেগলিজিবল থাকে সোর্স এর রেজিস্ট্যান্স। সো আমরা ওইটাকে নিয়েও ক্যালকুলেট করলে খুব একটা পার্থক্য বা এরর হবে না এখানে, সেটাই বলেছি। দ্যাট মিনস ফিডব্যাকের ক্ষেত্রে এরকম যদি অল্প কিছু মাইনর জিনিস আমরা নিয়ে নাও বা বাদ দাও, সেক্ষেত্রে এটা খুব একটা প্রবলেম হবে না যদি আহ, এই টাইপের ইস্যু হয়। দ্যাট মিনস সোর্সের রেজিস্ট্যান্স বা এগুলো কিছু থাকে। ঠিক আছে? সো এই পর্যন্ত যা যা বললাম এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই দেখবো। নেক্সট দিন একটা বড় সার্কিট আছে, এটা আর দেখা যাবে না। এটা আমরা এই জন্য এখনো স্টার্টও করছি না, কারণ ব্রেকের আগে এটা অর্ধেক দেখে পরে ভুলে যাবে। আমরা একবার ব্রেকের পরে এটা দেখবো। ঠিক আছে? সো আজকে আর অন্য কোনো কিছু রিলেটেড যদি কোশ্চেন থাকে করতে পারো, প্লাস আগে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, দেন কোশ্চেন থাকলে বলতে পারো। এটা রিলেটেড বা আগের কোনো কিছু রিলেটেড যদি কোশ্চেন থাকে সেটাও বলতে পারো। স্যার রেকর্ড ভিডিও গুলো স্যার আপলোড করে দিলে ভালো হতো। কিন্তু ওই যে বলেছে আমাদের তো এখনো রেকর্ড দিতে বলা হচ্ছে না। স্যার এই মিড ব্রেকে যদি স্যার দিতেন তাহলে স্যার মানে ভিডিও গুলো দেখে পড়া যেত। স্যার মেশিন তো স্যার দিচ্ছে স্যার। মেশিন রেকর্ড ভিডিও দিয়ে দিয়েছে? জি স্যার। সেটা কি আছে আমাদের? তাহলে বলো তো ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলতে হবে। উনি যেহেতু পার্সোনালি বলেছে সবাইকে, আমি জানি না মেশিন কেন দিয়েছে। ওনার কাছে জেনে তাহলে আমি হয়তো দিয়ে দেবো। ঠিক আছে? স্যার এখন দিলে ভালোই তো, কারণ মিড ব্রেকে স্যার একটু দেখা যায়, তো পরে তো স্যার মনে করেন স্যার টাইম থাকে না। বুঝতে পেরেছি আমি, কিন্তু তোমাকে তো আমি আমার লিমিটেশন তো বলে দিচ্ছি যে আমাকে যদি যেহেতু না করা হয়েছে এরপর আমাকে দিতে আর বলা হয়নি এখন। ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার এই নোটটাও স্যার দেওয়া হয় নাই। হ্যাঁ, এই নোটটা যে বলেছি যে কিছু কারেকশন আছে, আমি এটা ব্রেকের মধ্যে দিয়ে দিব। কমপ্লিট করে দেখে পুরোটা দিয়ে দিব। আর এখানে কিছু জায়গায় পিডিএফ, তো আমাকে আবার ওই জায়গাগুলি মডিফাই করে এডিট করে দিতে হবে। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার প্রথম কুইজের পর থেকে যা যা পড়লাম আমরা, স্যার এখান থেকে কোশ্চেন কি টাইপের হয়? এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন হয়। ধরো বিভিন্ন টাইপের ফিডব্যাকের ইনপুট আউটপুট রেশিও মেজার করা, টপোলজি, সার্কিট আইডেন্টিফাই করা, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা,
এবং ফাইনালি এরকম বড় সার্কিটের প্রবলেম ড্র করে এগুলি টাইপের কোশ্চেন। থিওরি বেশি স্যার? থিওরিও আছে, আমরা চেষ্টা করি যেহেতু জিনিসটা কঠিন, ম্যাথ পুরা দিয়ে দিলে দেখা যাবে যে একটা বড় ম্যাথ এরকম সলভ করতে অনেক সময় লাগে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তোমাকে ক্লিয়ার ফুল বুঝে টুঝে সলভ করতে হবে ভ্যালু দিয়ে। সো আমরা ফিডব্যাক থেকে এক সেটে পুরো থিওরিটিক্যাল বা কিছু কনসেপ্ট বা ওইটুকু জিনিস রিলেটেড দিই, আরেক সেটে ম্যাথই থাকে বেশি। স্যার ম্যাথ গুলো কিরকম বিশাল থাকে? ম্যাথ যদি মানে আজকে যে ম্যাথটা দেখলাম এই সাইজের থাকে তাহলে দুইটা থাকে, আর যদি এরকম বড় ম্যাথ থাকে তাহলে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে একটাই থাকে। যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, মানে এরকম সাইজের যদি ম্যাথ হয় সেক্ষেত্রে একটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি এটারও কিছু জিনিস চাওয়া না হয় সেক্ষেত্রে এটার সাথে হয়তো ছোট কোনো থিওরি বা কনসেপচুয়াল কোনো একটা পার্ট থাকে। ঠিক আছে, ওটা অল্প মার্কেট, বাট এটাই ধরো হয়তো বা 25 অথবা 35 এরকম মার্কসই থাকবে, দ্যাট মিনস পুরো এক সেটের মার্ক। আর আরেক সেটে যে থিওরি বা ছোটখাটো কোশ্চেন এরকম কিছু থাকে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার আমাদের সেকেন্ড কুইজের সিলেবাস আনুমানিক কতটুকু, মানে সেকেন্ড কুইজের সিলেবাস কাছে কভার হয়ে গেছে নাকি স্যার ক্রস করে? অলমোস্ট কভার হয়ে গেছে। আমরা নেক্সট এই যাতে বড় ম্যাথ দেখবো। ঠিক আছে, মানে এটা দেখতে আমাদের একটা বা দুইটা ক্লাস লাগতে পারে খোলার পরে। ঠিক আছে, আর আরেকটা ক্লাসে আমি এইগুলির সামারি বলে দিব, অথবা ওই দুই ক্লাসেই হয়ে যাবে। তার মানে খোলার পরে দুইটা ক্লাস হলে এটা শেষ হয়ে যাবে, দেন আমরা এটার উপরে কুইজ নেব। তো আমি এই জন্য মিড ব্রেকের আগে আমি এই নোটটা দিয়ে দিব, আর প্র্যাকটিস করার জন্য তোমাদের বলেছিলাম যে এক্সট্রা বইয়ের কপি যেটা আছে ওইগুলো দিয়ে দিব, যাতে তোমরা ওখান থেকে প্রবলেম দেখতে পারো। ঠিক আছে, মানে যেখানে যেটা বলেছে এখানে কিছু কারেকশন আছে কিছু জায়গায়, তো আমি তো পুরোটা আমি নিজেও দেখিনি, দেখার পরে আমি তোমাকে বলতে পারবো যে আসলে ওই জিনিসগুলো ঠিক আছে কেন। কারণ আল্লাহ দেখা যাবে যে এখানে অনেক কিছু বলেছে না, যে এক এক বইতে কিছু জিনিসে কনফ্লিক্ট আছে, তো ওইগুলি তোমরা হঠাৎ করে দেখলে হয়তো তোমাদের পরে প্রবলেম হয়ে যাবে। তো এইগুলো দেখে নিয়ে আমি দেখে তোমাদের একবার আপলোড করে দিব। তো আমি মেবি চেষ্টা করব নেক্সট সানডের মধ্যে বা স্যাটারডের মধ্যে আপলোড করে দিতে। ঠিক আছে, ওকে, অ্যাটেন্ডেন্স কি দিতে পেরেছো সবাই? না স্যার, একটু টাইম দেন স্যার। এখনো টাইম লাগবে? সারপ্রাইজিং হচ্ছে জুম ক্লাসে ছিল হচ্ছে 38 আর অ্যাটেন্ডেন্স দিচ্ছে ধরো 44। তার মধ্যে আবার অনেকে শুধুমাত্র সারপ্রাইজিং আরো ইস্যু হচ্ছে যে অনেকে গুগল ক্লাসরুমে না ঢুকিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারছে। ঠিক আছে, ধরো সাপোজ তোমাদের কোনো ফ্রেন্ড ক্লাস করছে না, অ্যাটলিস্ট তার উচিত ক্লাসরুমে গিয়ে নিজে অ্যাটেন্ডেন্স দেওয়া। তুমি আরেকজনকে লিংক শেয়ার করে দিবা আর আরেকজন ওখান থেকে অ্যাটেন্ডেন্স দিবে, এটা আসলে কিন্তু তোমার জন্য না, তুমি যার জন্য করছো তারও ক্ষতি করছো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থেকো। ব্রেকের মধ্যে